Hello, my dear students. Welcome to another new chemistry class for class 9 and class 10. So, students, আমরা তৃতীয় অধ্যায় পড়তেছি। গত ক্লাসে আমরা এতটুকু পর্যন্ত কমপ্লিট করেছিলাম। আজকে আমরা এখান থেকে স্টার্ট করব। তাহলে চলো দেরি না করে আজকের ক্লাসটি স্টার্ট করি। বোর পরমাণু মডেল। রাদারফোর্ডের পরমাণু মডেলের ত্রুটিগুলোকে সংশোধন করে 1913 খ্রিস্টাব্দে বিজ্ঞানী নিলস বোর পরমাণুর একটি মডেল প্রদান করেন। এই মডেলকে বোরের পরমাণু মডেল বলা হয়। বোর পরমাণু মডেলের মতবাদগুলো এরকম। ওকে, তাহলে বোর পরমাণু মডেল কোনটা, মানে যেটা বিজ্ঞানী নিলস বোর 1913 সালে দিয়েছিলেন, সেটাই হচ্ছে বোর পরমাণু মডেল। আর এই মডেলের মতবাদগুলো এখন আমরা দেখব। ওকে, পরমাণুতে যে সকল ইলেকট্রন থাকে সেগুলো নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইচ্ছে মতো যে কোনো কক্ষপথে ঘুরতে পারে না। শুধু নির্দিষ্ট ব্যাসার্ধের কতগুলো অনুমোদিত বৃত্তাকার কক্ষপথে ঘুরে। এই নির্দিষ্ট ব্যাসার্ধের অনুমোদিত বৃত্তাকার কক্ষপথগুলোকে প্রধান শক্তিস্তর বা শেল বা অরবিট বা স্থির কক্ষপথ বলে। স্থির কক্ষপথে ঘোরার সময় ইলেকট্রনগুলো কোনরূপ শক্তি শোষণ বা বিকিরণ করে না। স্থির কক্ষপথকে এন দ্বারা প্রকাশ করা হয়। ওকে, এতটুকু পরে আমরা কি বুঝলাম? আমরা জানি প্রত্যেকটি পরমাণুতে ইলেকট্রন রয়েছে। ওকে, নিউক্লিয়াসকে কেন্দ্র করে এগুলা অবিরাম ঘুরতে থাকে। তো এখন নিউক্লিয়াসকে কেন্দ্র করে এগুলা কি উপবৃত্তাকার পথে ঘুরে নাকি বৃত্তাকার পথে ঘুরে, এই বিষয়টা আমরা বোর পরমাণু মডেল থেকে জানতে পাই। বোর পরমাণু মডেলে বলা হয়েছে ইলেকট্রনগুলো নিউক্লিয়াসকে কেন্দ্র করে বৃত্তাকার কক্ষপথে ঘুরে। আর এই যে অনুমোদিত বৃত্তাকার কক্ষপথগুলো, এগুলোর নাম কি? এগুলো হচ্ছে শক্তিস্তর বা শেল বা অরবিট বা স্থির কক্ষপথ, এবং এগুলাকে এন দ্বারা প্রকাশ করা হয়। আর তাছাড়া ইলেকট্রনগুলো যখন স্থির কক্ষপথ মানে অরবিট বা শক্তিস্তরে যখন ঘোরার সময় এগুলো কোনরূপ শক্তি শোষণ বা বিকিরণ করে না। ওকে, তারপর দেখো এই শক্তিস্তর বা কক্ষপথগুলো কি এন এর মান 1 2 3 4 ইত্যাদি, মানে কক্ষপথগুলোকে 1 নাম্বার 2 নাম্বার 3 4 এভাবে নাম্বার করা হয়। 4, তারপরটা কত 5, তারপরটা হবে 6, তারপরটা 7, তারপরটা 8। অন্যভাবে বলা যায় n = 1 হলে কে প্রধান শক্তিস্তর, n = 2 হলে l প্রধান শক্তিস্তর, n = 3 হলে m প্রধান শক্তিস্তর এবং n = 4 হলে n প্রধান শক্তিস্তর। সো এতটুকু পরে আমরা কি বুঝতে পারলাম? এই শক্তিস্তরগুলোকে 1 2 3 4 এভাবে প্রকাশ না করে আমরা কে এল এম এন এভাবে প্রকাশ করতে পারি। ওকে, কে, তারপর হচ্ছে এল, তারপর হচ্ছে এম, তারপর হচ্ছে এন, তারপর হচ্ছে উ, তারপর একটা পি, এভাবে আমরা প্রকাশ করতে পারি। তো কে হচ্ছে কি প্রথম শক্তিস্তর, প্রথম প্রধান শক্তিস্তর, এল হচ্ছে দ্বিতীয় প্রধান শক্তিস্তর, এম হচ্ছে তৃতীয় প্রধান শক্তিস্তর। ওকে, এটাকে আমরা পি না দিয়ে এম দিয়ে প্রকাশ করতে পারি। এটা কি 4, উ হবে 5, পি হবে কত 6। তো এইভাবে আমরা প্রকাশ করতে পারি। তারপর দেখো বোর মডেল অনুসারে কোন শক্তিস্তরে ইলেকট্রনের কৌণিক ভরবেগ mvr = ns/2π। তো এটা কি একটা সূত্র প্রদান করেছে নিলস বোর। দেখো, তো এখানে কি বোর মডেল অনুসারে কোন শক্তিস্তরে ইলেকট্রনের কৌণিক ভরবেগ, দ্যাট মিন্স আমরা যে সূত্রটা দেখলাম এটা হচ্ছে ইলেকট্রনের কৌণিক ভরবেগের সূত্র। তো এই দিকটা হচ্ছে কৌণিক ভরবেগ নির্দেশ করে। তোমরা কৌণিক ভরবেগ যে mvr, এটা ফিজিক্স এই বিষয়ে ভালোভাবে পড়বে। ফিজিক্স যখন পড়বে তখন এই বিষয়টা তোমরা ভালোভাবে জানতে পারবে। এখন জাস্ট এতটুকু জানো mvr বলতে মানে এটা দ্বারা কৌণিক ভরবেগ বোঝানো হয়। তো ইলেকট্রনের কৌণিক ভরবেগ মানে কক্ষপথে ঘূর্ণায়মান অবস্থায় এটার যে কৌণিক ভরবেগটা দেখো, শক্তিস্তর ইলেকট্রনের কৌণিক ভরবেগ মানে এটা কি, এটা সূত্রটা হচ্ছে mvr = ns/2π। ওকে, তো একটা সূত্র, এটা তোমরা মনে রাখো, এটা দিয়ে কিন্তু আমাদের ম্যাথ করতে হবে। ওকে, তাহলে এখানে mvr এর পরিচয় আমরা জেনে নেই। m হচ্ছে ইলেকট্রনের ভর। ইলেকট্রনের ভর আমরা জানি 9.11 × 10⁻31 কেজি। তো এটা যদি এখানে গ্রাম হয় তাহলে এটা কি হবে, এটা 27 হয়ে যাবে, -27 হবে। ওকে, আর হচ্ছে ইলেকট্রন যে কক্ষপথ বা শক্তি স্তরে ঘুরবে তার ব্যাসার্ধ। তো যেহেতু পরমাণুর মধ্যে অনেকগুলো শক্তি স্তর রয়েছে, 1 2 3 4 5 6 এরকম, সো প্রত্যেকটার কিন্তু কি ব্যাসার্ধ আলাদা হবে, তাই না? তো যেটার মধ্যে ঘুরবে ওটার ব্যাসার্ধ আমরা এখানে নিব। আর বি হচ্ছে ইলেকট্রন যে কক্ষপথ বা শক্তি স্তরে ঘুরবে সেই কক্ষপথে ইলেকট্রনের বেগ। ইলেকট্রনের বেগ এখানে, এটা হচ্ছে ইলেকট্রনের বেগ। তারপর দেখো এইচ হচ্ছে প্লাঙ্ক ধ্রুবক, মানে প্লাঙ্কের ধ্রুবক। তো এটার মান কত? এটা কনস্ট্যান্ট, সবসময় এটা স্থির থাকবে, প্রত্যেকবার এটা স্থির থাকবে, যেমন আছে তেমনই থাকবে।
সেটা হচ্ছে 6.626 ইন্টু 10⁻⁻34 m² কেজি পার সেকেন্ড। এখানে n হচ্ছে প্রধান শক্তিস্তর বা প্রধান কোয়ান্টাম সংখ্যা, n = 1 2 3 4 5 6 ইত্যাদি। সো ইলেকট্রনটা কততম শক্তিস্তরে রয়েছে এটা কি, এটা n দিয়ে প্রকাশ করা হয়। এখানে এটা হবে, যদি তৃতীয় শক্তিস্তরে থাকে তাহলে এটা এখানে n এর মান 3 হবে, আর বাকিগুলো তো তোমরা বুঝতেই পারলে। ওকে, তো এই সূত্রটা দিয়ে কি আমাদের সাপোজ মনে করো একটা ইলেকট্রনের ভর দেওয়া থাকবে, ব্যাসার্ধ দেওয়া থাকবে, এখানে n এর মান দেওয়া থাকবে, h তো আমরা জানি কনস্ট্যান্ট, ব্যাসার্ধের মান দেওয়া থাকবে, তখন আমাদের কি ব্যাগ নির্ণয় করতে হবে, অথবা আমাদের m এর মানটা দেওয়া থাকবে না, বাকি সবগুলো দেওয়া থাকবে, আমাদের m মানে ভর নির্ণয় করতে হবে। যদিও ভর তো নির্ণয় করার প্রয়োজন, ইলেকট্রনের ভর তো কনস্ট্যান্ট, এটা নির্ণয় করতে বলবে না আমাদেরকে সাপোজ এসব দেওয়া থাকবে, জাস্ট মনে করো এখানে n এর মানটা দেওয়া থাকবে না, তো তখন আমাদের n এর মানটা নির্ণয় করতে হবে, সেরকম আমাদের ম্যাথ আসবে। সো এটা ভালোভাবে মানে মাথায় রাখো, সূত্রটা মানে তোমরা শিখে নাও ভালো করে। ওকে, তারপরে দেখো এখানে যে শক্তিস্তরে n এর মান কম সেই শক্তিস্তর নিম্ন শক্তিস্তর, এবং যে শক্তিস্তরের n এর মান বেশি সেই শক্তিস্তর উচ্চ শক্তিস্তর হিসাবে পরিচিত। তার মানে এটা হচ্ছে সর্বনিম্ন শক্তিস্তর, ওকে, এটা হচ্ছে তার থেকে বেশি, এটা তার থেকে বেশি। তো এইভাবে n এর মান বাড়তে থাকলে কি শক্তিস্তরের শক্তি বাড়ে, মানে n এর মান সাপোজ এই 3 আর 1 এর মধ্যে কোনটা নিম্ন শক্তিস্তর, 1 হচ্ছে নিম্ন শক্তিস্তর আর 3 হচ্ছে কি উচ্চ শক্তিস্তর। 1 আর 2 এর মধ্যে 2 হচ্ছে উচ্চ শক্তিস্তর, 1 হচ্ছে নিম্ন শক্তিস্তর, তো এইভাবে বাড়তেছে। সো তোমরা বুঝতে পারছো বিষয়টা। দেখো এখানে কি এই প্রথমটা হচ্ছে নিম্ন শক্তিস্তর, এরপরটা এই প্রথমটা থেকে আরেকটু বেশি শক্তির স্তর, এটা উচ্চ শক্তিস্তর, 3 নাম্বারটা আরো বেশি উচ্চ শক্তিস্তর। তো এইভাবে n এর মান বাড়লে এগুলা শক্তিস্তর কি উচ্চ শক্তিস্তর হিসেবে পরিচিত হয়। তারপর সি দেখো, কোন প্রধান শক্তিস্তরে ঘূর্ণনের সময় ইলেকট্রন শক্তি শোষণ বা বিকিরণ করে না, তবে ইলেকট্রন যখন নিম্ন শক্তিস্তর থেকে উচ্চ শক্তিস্তরে যায় তখন শক্তি শোষণ করে। আবার ইলেকট্রন যখন উচ্চ শক্তিস্তর থেকে নিম্ন শক্তিস্তরে যায় তখন শক্তি বিকিরণ হয়। ওকে, তাহলে এটা পরে আমরা কি বুঝতে পারলাম, দেখো ইলেকট্রন, এখানে দেখো একটা ইলেকট্রন নিম্ন শক্তিস্তর থেকে উচ্চ শক্তিস্তরে গিয়েছে। ওকে, তো যাওয়ার জন্য ইলেকট্রন যেহেতু এই প্রথম শক্তিস্তরে ছিল, এটা দ্বিতীয় শক্তিস্তরে যাওয়ার জন্য এটা শক্তির প্রয়োজন হবে, তাই না? তো এই শক্তিটা এটা পরিবেশ থেকে শোষণ করবে। তো পরিবেশ থেকে শক্তি শোষণ করলে এটা শক্তিশালী হবে, হওয়ার পর কি এটা প্রথম শক্তি স্তর থেকে দ্বিতীয় শক্তি স্তরে যেতে পারবে। তো শক্তি শোষণ করে দ্বিতীয় শক্তি স্তরে যায়। আর দ্বিতীয় শক্তি স্তর থেকে যখন প্রথম শক্তি স্তরে যাবে, দেখো এটা দ্বিতীয় শক্তি স্তর থেকে প্রথম শক্তি স্তরে গিয়েছে। তো দ্বিতীয় শক্তি স্তরে থাকার জন্য যে শক্তিটা ছিল, এই শক্তি নিয়ে কিন্তু সেটা প্রথম শক্তি স্তরে থাকতে পারবে না। শুরু তখন দ্বিতীয় শক্তি স্তর থেকে প্রথম শক্তি স্তরে যাওয়ার সময় এটা শক্তি বিকিরণ করবে, বিকিরণ করে শক্তি কমে যাবে, দ্যাট মিনস এটা তখন এই প্রথম শক্তি স্তরে আসতে পারবে। সেই জন্য উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে যাওয়ার সময় ইলেকট্রন শক্তি বিকিরণ করে, আর নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে যাওয়ার সময় ইলেকট্রন শক্তি শোষণ করে, কারণ উচ্চ শক্তি স্তরে যেতে হলে ইলেকট্রনের শক্তির প্রয়োজন। সে হচ্ছে বিষয়। ওকে, দেখো এখানে শক্তি নির্গত হচ্ছে মানে বিকিরণ করতেছে, এটা শক্তি শোষণ করতেছে মানে শোষিত শক্তি। আর চিহ্নগুলো কিভাবে দেওয়া আছে দেখো, এই চিত্রগুলো কিন্তু আমাদের অনেক সময় এক্সামের মধ্যে আঁকা লাগতে পারে, তো এটা ভালোভাবে এই দিকটা দেখে নাও। ওকে, তারপর দেখো এই শোষিত বা বিকিরিত শক্তির পরিমাণ Hb ইকুয়াল hc/ল্যামডা। সো এখানে এই দিকটা হচ্ছে কি আমাদের বিকিরিত বা শোষিত শক্তির পরিমাণ, আর এগুলোর পরিচয় আমরা চলে জেনে নিই। এই সূত্রটা কিন্তু ইম্পর্টেন্ট, এটাতে কিন্তু আমাদের ম্যাথ করা লাগবে। তো এখানে এইচ হচ্ছে প্লাঙ্কের ধ্রুবক, ওকে এইচ, আর সি হচ্ছে এখানে আলোর বেগ। আলোর বেগ কত, 3 × 10⁸ ms−1। বি হচ্ছে শোষিত বা বিকিরিত শক্তির কম্পাঙ্ক, এর একক কি s−1 বা হার্জ। তো কম্পাঙ্ক কি এই বিষয়ে তোমরা ফিজিক্সে বিস্তারিতভাবে জানতে পারবে, এখন জাস্ট এতটুকুই জানো, বি হচ্ছে শোষিত বা বিকিরিত শক্তির কম্পাঙ্ক। তারপর ল্যামডা হচ্ছে শোষিত বা বিকিরিত শক্তির তরঙ্গ দৈর্ঘ্য, এর একক হচ্ছে মিটার। তো তরঙ্গ দৈর্ঘ্য কি এগুলো তোমরা ফিজিক্সে জানতে পারবে ভালোভাবে, এখন আমি যদি বোঝাই তোমরা ক্লিয়ার বুঝতে পারবে না। তো ফিজিক্স যখন পড়াবো তখন আমি তোমাদেরকে কম্পাঙ্ক, তরঙ্গ দৈর্ঘ্য এগুলা বিস্তারিতভাবে বোঝাবো। এখন দেখো আমরা ম্যাথ করার সময় ক্ষেত্র বিশেষ আমাদের এখানে ল্যামডা মানে বিকিরিত শক্তি তরঙ্গ দৈর্ঘ্য সেন্টিমিটার যদি দেয়া থাকতে পারে, তো সেন্টিমিটার দেয়া থাকলে এটা অবশ্যই আমাদেরকে মিটারে কনভার্ট করে নিতে হবে, এই হচ্ছে বিষয়। সো এটা দিয়ে আমাদের অনেক ম্যাথ করা লাগতে পারে, সো তোমরা এই সূত্রটা ভালোভাবে শিখে নাও। তারপর দেখো ইলেকট্রন উচ্চ শক্তিস্তর থেকে নিম্ন শক্তিস্তরে যাবার সময় যে আলো বিকিরণ করে তাকে প্রিজমের মধ্যে দিয়ে পাস করালে পারমাণবিক বর্ণালীর সৃষ্টি হয়।
আর পারমাণবিক বর্ণালীর বিষয়টা হচ্ছে এই যে পারমাণবিক বর্ণালীটা, এটা প্রত্যেকটা মৌলের জন্য কিন্তু আলাদা, মানে প্রত্যেকটা মৌলের পারমাণবিক বর্ণালী প্রত্যেকটা থেকে আলাদা। এই পারমাণবিক বর্ণালীর মাধ্যমে আমরা চাইলে মৌলগুলোকে আইডেন্টিফাই করতে পারি। যেহেতু কোনো মৌলের পারমাণবিক বর্ণালীর সাথে কোনো মৌলের পারমাণবিক বর্ণালী মিলবে না, তাহলে সহজে আমরা পারমাণবিক বর্ণালী দেখে বলে দিতে পারি কোনটা কোন মৌল। সো স্টুডেন্টস, আজকের ক্লাসটি এখানে শেষ করছি। আশা করি তোমরা আজকের ক্লাসটি পুরোপুরি বুঝতে পেরেছো। যদি তোমাদের বুঝতে কোথাও কোনো প্রবলেম হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে। সো তোমরা যারা এখনো আমার ফেসবুক পেজে ফলো দাওনি, ফেসবুক পেজে ফলো দিয়ে ফেলো, এবং ইউটিউব চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি এখনই সাবস্ক্রাইব করে ফেলো। পাশাপাশি তোমরা চাইলে আমার ফেসবুক গ্রুপে জয়েন হতে পারো। আর এই পাশে আমাদের পেইড কোর্সের ডিটেলস দেওয়া আছে, তোমরা এগুলা দেখে নাও। সম্পূর্ণ ক্লাসটি দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।